নমস্কার, আমি সৃজা। আচ্ছা, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কি একটু ভয় পাচ্ছেন? কেন বলছি এ কথা? কারণ যাদবপুরে ছাত্র সংসদ নির্বাচন চেয়েছিল ছাত্ররা। সেই ঘটনা আপনারা সবাই জানেন, এতদিনে আর নতুন করে বলার কিছু নেই। কিন্তু তারপর থেকে যা যা ঘটনা ঘটছে সেগুলো যদি আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কোথাও গিয়ে ব্রাত্য বসু একটু ভয় পাচ্ছেন। যদি আমরা প্রথম দিনের ঘটনাটাই দেখি, যেদিন যাদবপুরে এই ইনসিডেন্টটা হলো, আমরা বিশ্বাস করি না যে ব্রাত্য বসু তিনি চেয়েছিলেন সত্যি সত্যি কোনো ছাত্রকে পিষে মারতে। কিন্তু তারপরেও তার গাড়ির চাকা একজন ছাত্রর মাথার উপর দিয়ে পিষে দিয়ে চলে গেছিল। তিনি যদিও তারপরে তার জন্য ক্ষমা চেয়েছিলেন, কিন্তু তিনি এই ঘটনাটা ঘটিয়েছিলেন। কেন ঘটালেন হঠাৎ করে? কেনই বা তিনি একটু অপেক্ষা না করে ছাত্র আন্দোলন, খুব স্বাভাবিক একটা ঘটনা, শিক্ষামন্ত্রী বা শিক্ষাক্ষেত্রের সঙ্গে জড়িত যে কোনো ব্যক্তিকে বিভিন্ন সময় ছাত্র আন্দোলনের মোকাবিলা করতে হয়েছে, ছাত্রদের ঘেরাওয়ের মোকাবিলা করতে হয়েছে, এগুলো তো স্বাভাবিক ব্যাপার, সাংবিধানিক অধিকার ছাত্রদের এগুলো। তো ছাত্ররা তো আন্দোলন করবে, তাহলে শিক্ষামন্ত্রী একটুখানি অপেক্ষা না করে কেন গাড়ি চাপা দিয়ে পিষে দিয়ে চলে গেলেন? উনি কিন্তু সত্যি সত্যি খুনি, এটা আমরা বিশ্বাস করি না। উনি সত্যি সত্যি ইন্দ্রানুজকে মেরে ফেলতে চেয়েছিলেন, এটা আমরা বিশ্বাস করি না। তাহলে কেন করলেন এটা? কোথাও গিয়ে মনে হয় উনি আসলে ভয় পেয়েছিলেন, ওনার নার্ভটা ফেল করছিল। কারণ ছাত্রদের যে দাবি, সেই দাবি খুব ন্যায়সঙ্গত দাবি। যদি বিভিন্ন কলেজ, গোটা রাজ্যের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে বছরের পর বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন না হয়, তাহলে সেক্ষেত্রে ছাত্র সংসদ নির্বাচন চাওয়া ছাত্রদের ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ে। আর সেটা ব্রাত্য বসু জানেন, এবং জানেন বলেই তিনি ভয় পাচ্ছেন। এবং ভয় পাচ্ছেন বলেই যেভাবে হোক, তাতে দরকার পড়লে কোনো ছাত্রের মাথা পিষে দিয়ে হলেও তিনি সেখান থেকে পালিয়ে গেছেন, আসলে ভয় পেয়ে পালিয়ে গেছেন। তারপর আর যা যা ঘটেছে সেগুলো তো বলছি, কিন্তু তার আগে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, সেটা হচ্ছে যে 11 মার্চ উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদক পলাশ দাসকে পুলিশ ডেকে পাঠায়। তিনি যান, থানায় যান, পুলিশের সঙ্গে কথা বলেন, পুলিশের জিজ্ঞাসাবাদ করে এবং তারপরে ছেড়ে দেওয়া হয়। কেন ডেকেছিল পুলিশ? কারণ তার ঠিক 3 দিন আগে নাগেরবাজার মোড় থেকে লেক টাউন ক্লক টাওয়ার পর্যন্ত একটা প্রতিবাদ মিছিল হয়। এই যে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না এতদিন ধরে, এই যে ছাত্রদের দাবি, সেটার জন্য মানা হচ্ছে না দাবিটা, সেটার জন্য একটা প্রতিবাদ মিছিল হয়। তো সেই প্রতিবাদ মিছিল থেকে একটা কুশপুতুল পোড়ানোর আয়োজন করা হয়েছিল। যদিও পুলিশ সেটাকে একেবারে স্পাইডারম্যানের মতো করে গিয়ে ওই কুশপুতুলটাকে ছিনিয়ে এনেছিল, কিন্তু ওই কুশপুতুল কেন পোড়ানো হবে এবং মিছিল কেন হবে, প্রতিবাদ কেন হবে, সেটার জন্য পুলিশ এই উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদক পলাশ দাসকে ডেকে পাঠায়। কেন না, ওইটা ব্রাত্য বসুর বাড়ির খুব কাছাকাছি এরিয়া। ব্রাত্য বসু কি? ব্রাত্য বসু তো একজন জনপ্রতিনিধি, তার তো কাজই জনসংযোগ করা। সেখানে যদি জনগণ এসে ভিড় করে, সেখানে যদি জনগণ এসে প্রতিবাদ করে, তার জন্য পুলিশ কেন এরকম একটা পদক্ষেপ নেবে? তার থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, প্রতিবাদ মিছিল আন্দোলন এগুলো ভারতবর্ষের সংবিধানের ফান্ডামেন্টাল রাইটস। পুলিশ কেন সেই ফান্ডামেন্টাল রাইটসে বাধা দেবে? এটা কোন ধরনের ফ্যাসিবাদী অরাজক সরকার চলছে যে পুলিশ সাধারণ মানুষের, সাধারণ জনগণের যে ফান্ডামেন্টাল রাইটস সেটাকে বাধা দিচ্ছে? এরকম নয় যে এ রাজ্যে এর আগে কখনো এরকম প্রতিবাদ আন্দোলন হয়নি, এর আগে এরকম কুশপুতুল পোড়ানো হয়নি। আমাদের মনে আছে যখন মমতা ব্যানার্জি বিরোধী নেত্রী ছিলেন, যখন তৃণমূল কংগ্রেস বিরোধিতায় ছিল, তখন তাঁরই দলের একজন জঙ্গি নেত্রী, দমদমেরই বাসিন্দা, তিনি রীতিমতন চন্দন বসুর বাড়ির গেটের উপরে উঠে বিক্ষোভ দেখিয়েছিলেন। কে চন্দন বসু? চন্দন বসু কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন। চন্দন বসু রাজনীতির সঙ্গে দূর দূর পর্যন্ত ভাবে জড়িত নয়। তাহলে কে তিনি? তিনি জ্যোতি বসুর ছেলে। শুধুমাত্র রাজনৈতিক নেতার, রাজনৈতিক ব্যক্তিত্বের ছেলে বলে তিনি তার বাড়ির গেটে উঠে বিক্ষোভ দেখিয়েছিলেন, কিন্তু তারপরেও তাকে পুলিশ কখনো ডেকে পাঠায়নি। আর এখানে একটা স্বতঃস্ফূর্ত মিছিল হচ্ছে, স্বতঃস্ফূর্ত আন্দোলন হচ্ছে, তার জন্য পুলিশ ডেকে পাঠাচ্ছে। শুধুমাত্র পলাশ দাসকে নয়, এই 2 দিন আগে আমরা দেখেছি বাম নেতা সৃজন ভট্টাচার্যকেও পুলিশ ডেকে পাঠিয়েছিল একটা ছবির সোর্স জানার জন্য।
যদিও তাকে ছেড়ে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া হয়, কিন্তু বারবার এগুলো হচ্ছে কেন? কমিউনিস্ট নেতৃত্বকে, কমিউনিস্ট দলের নেতাকে সরকারের বিরোধিতার জন্য পুলিশ ডাকবে, জেল খাটাবে, এগুলো বড় কোনো ব্যাপার না। এগুলো কমিউনিস্টদের গর্ব। এ কি তৃণমূল কংগ্রেস নাকি যে চুরির দায়ে জেল খাটবে? সরকারের বিরোধিতা করে জেল খাটবে কমিউনিস্টরা। এই ঘটনা সেই ব্রিটিশ আমল থেকে, ব্রিটিশের ভারতবর্ষ থেকে হয়ে আসছে। এগুলো কোনো বড় ব্যাপার নয়। কিন্তু প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে ব্রাত্য বসুর নামে ইতিমধ্যেই এফআইআর করা হয়েছে, কোর্টের নির্দেশে এফআইআর করা হচ্ছে, সেক্ষেত্রে সেই ব্রাত্য বসুকে একবারও ডাকছে না পুলিশ। কেন এই বৈষম্যমূলক আচরণ? কেন এই বৈষম্যমূলক আচরণ সেটা আমরা সবাই জানি। কিন্তু এভাবে যদি বারবার করে বৈষম্যকে এস্টাবলিশ করে পুলিশ এরা যে জরুরি অবস্থার মতন পরিস্থিতি তৈরি করে, সকলের প্রত্যেকটা প্রতিবাদের মুখ বন্ধ করার চেষ্টা করে, তাহলে রাজ্যের যে পরিস্থিতি হবে সেটাকে এই মুহূর্তে বুঝতে পারছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু? এত ভয় কেন পাচ্ছেন ওনারা? শুধু তো বাম নেতৃত্ব বলে নয়, 10 তারিখ এপিডিআর, ভারতবর্ষের সব থেকে পুরনো মানবাধিকার সংগঠন এবং তার সঙ্গে ছাত্র দল মিছিল করছিল, সেই মিছিলে পর্যন্ত হামলা করেছে পুলিশ। একটা সাধারণ মানুষ, তারা প্রতিবাদ করছেন, তারা আন্দোলন করছেন, তারা খুব ন্যায্য দাবি করছেন যে ছাত্র সংসদ নির্বাচনটা করা হোক। তার জন্য পুলিশ সেই মিছিলে হামলা করছে। পুলিশ সেই ছাত্রদের আটকে রাখছে থানায় মাঝরাত পর্যন্ত, যার মধ্যে সেই দলে মহিলারাও ছিলেন। কি চলছে এগুলো দিনের পর দিন? আর ওদের এলাকায় দিয়েছে, ওরা তো পারমিশন দিয়েছে। প্লাস আমরা যখন ওখানে ছিলাম এসেছিল, কথাও বলে যে বলি তাকে ডেকে নিয়ে আসুন, চলবে। আমি যেটা বলছি শুনুন, আমার এলাকায় পারমিশন যেতে পারবেন, মানে কত দিকে আমাদের ব্রিজ থেকে এই দিকটা আমাদের পুরোটা ব্রিজের ওপারটা কলকাতা। দেখুন আমরা আপনি গিয়েছিলেন, বড় বলেছিলাম আপনাকে যে আমাদের এখানে আমরা তারপরে আবার ইমেল করে, হ্যাঁ ইমেলে তো ইমেল করা হয়েছে, ফোন করে বলে দেওয়া হয়েছে। আমি তার উত্তরে বলে দিচ্ছি, বলা হয়েছে পারমিশন নেই, এখানে মিছিল আছে। প্রথম কথা ইন্টিমেশন দেওয়ার কথা, ইন্টিমেশন আমরা দিয়েছি, ইন্টিমেশন থেকে সেন্ট্রালি পাঠাই, আমরা প্রতিটা মিছিলে সেন্ট্রালি পাঠাই, সেখান থেকে পারমিশন আসে। আজ অব্দি কোনোদিন ঝামেলা হয়নি। ইন্টিমেশনে সেটা অ্যাকনলেজ করে দিই। হ্যাঁ ইন্টিমেশনে ঝামেলা হয় না, ঝামেলা হয় না। এই কারণে আজকে একটা মিছিল আছে, সেটা আপনাদেরকে জিজ্ঞেস করেছিলাম আগে। হ্যাঁ তারপরে সেন্ট্রালি জিজ্ঞেস করার পরে সেখানে বলেছে রুট ফাঁকা রয়েছে। আপনি দাঁড়িয়ে ফেললেন, এটা বলি নিশ্চয়ই আছে, ফোরাম আছে, ফোরাম তো আছে নিশ্চয়ই। ফোরাম আপনাকে ইন্টিমেশন দিতে হবে, পারমিশন নিতে হবে, যাবতীয় কিছু দেওয়া হয়েছে। এবার পরে তারপর ওনারা কথা বলেছেন, আমরা আমাদের আজকে দুপুর পর্যন্ত কথা হয়েছে। এবার এইটা তো আমাদের প্রশ্ন, আপনাদের কোন ডিপার্টমেন্ট আলাদা? আপনি কোথায় থাকেন? এইটা কি আমাদের দায়িত্ব? আপনাদের কোনটা, কোন এরিয়া কার আলাদা, কোন এরিয়া কার আলাদা, এটা জানা বোঝা তো আমাদের নয়। আপনি একটু লাইভে ফোন করে জিজ্ঞেস করুন, ওরা আপনি জিজ্ঞেস করুন। আমরা কেন জিজ্ঞাসা করব? আমরা কি অ্যাডমিনিস্ট্রেটিভ কোথাও বসে আছি? আমরা তো কোঅপারেট করার জন্য কালকে গিয়েছিলাম, তারপরে যেটা আমাদের লোকাল থানা থেকেই বলা হয় যে ইমেল করুন, ইমেল করে আমরা সদুত্তর পেয়েছি, তাই জন্যই আজকে। তারপর ফোন করা হয়েছিল, আপনি এক কথা বলছেন। আজকে ওটা মিছিল আছে, আজকে ওটা আপনাদের আমরা পারমিশন দিলাম না, ফোনে বলা হয়েছে, ফোনে বলেছি। লাল বাজার থেকে বলা হয়েছে, না না আপনাকে লাল বাজার থেকে
আপনাকে রেকর্ডিং শুনিয়ে দিচ্ছি লালবাজার থেকে কি বলে রেকর্ডিং শুনে লাভ নেই তো। তাহলে তো বলতে হবে আপনাদের সমস্যা এটা এটা তো আপনাদের তাহলে ইন্টারনাল সমস্যা আপনাদের মিসকমিউনিকেশন আপনাদের মিসকমিউনিকেশন এটা তো আপনাদের এটা আপনাদের মিসকমিউনিকেশন তাহলে আমরা অন্য দিন এটা ডেট ঠিক করতাম পারমিশন দিয়েছি বলে তো রাস্তায় নেমেছি আমাদের আমরা বারবার জিজ্ঞাসা করেছি এটা তো কোনো কথা না এটা আমাদের মৌলিক অধিকার আমরা না পুলিশের লোক আপনি নিশ্চয়ই কনস্টিটিউশনটা জানেন আমরা শুধু আপনাদের ইন্টিমেট করতে পারি ইন্টিমেশন দেওয়া হয়েছে ওখান দিয়ে অ্যাফার্মেটিভ চলে আমি আপনাদের অনুরোধ করলাম হয় আপনারা ব্যাক করুন, নাহলে আমাদের যা আইন করতে দেখুন গাড়ি চলুন চলুন এছাড়া রাস্তাই আমার চলুন পারমিশন ছাড়া তো আমি দিতে পারি। পারমিশন কিসের দাদা ইন্টিমেশন দেওয়া হয়েছে অ্যাকনোলেজমেন্ট না 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 ইন্টিমেশনের সঙ্গে সঙ্গে আপনাকে পারমিশন দিতে হবে। আরে ফোন করে বলেছে আমাদের ফোন করে বলেছে না আমি একটা পয়েন্টে বলি আপনি রেকর্ডিংটা শুনুন তাহলে বুঝতে পারবেন রেকর্ডিংটা কার কাছে আছে উঠুন উঠুন ডাক্তার ভাই যেতাম চলুন 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 গাড়ি ধরতে বলুন গাড়ি ধরতে বলুন ভিডিও কল করছি না আপনি কেন করতে পারবেন। অন্যদিকে আমরা কি দেখছি? আমরা দেখছি সংবাদ মাধ্যমের ভূমিকা। আমরা দেখছি কিভাবে এ রাজ্যের একদল সাংবাদিক অত্যন্ত নির্লজ্জের মতো যাদবপুরের মতন এরকম একটা উজ্জ্বল বিশ্ববিদ্যালয়কে কিভাবে কলঙ্কিত করতে নেমেছে। আমরা জানি শিক্ষাক্ষেত্রকে প্রাইভেটাইজেশন করার চেষ্টা উঠে পড়ে লেগেছে বিজেপি এবং তৃণমূল, আর সেটাকেই তোল্লাই দিচ্ছে, সেটাকেই ইন্ধন যোগাচ্ছে এই একদল পা চাটা পোষা সাংবাদিকরা। এদের দেখে লজ্জায় মাথা হেঁট হয়ে যায় আমাদের। আমাকে থানায় তলব করেছিল, যেমন কদিন আগে সৃজনকে অনেক ছাত্রকর্মী পশ্চিমবাংলার নানান থানায় তাদেরকে ডেকে নেওয়া হচ্ছে, রাতে বিরেতে ঘন্টার পর ঘন্টা তাদেরকে থানায় ডিটেন করানো হচ্ছে। গতকালও লেকটাউন থানা 3 জন ছাত্রকর্মী তাদেরকে ডাকে রাত 8:30 থেকে 12টা 15 পর্যন্ত তাদেরকে থানায় বিনা কারণে বসিয়ে রাখে। কাজের কাজ যেটা ওরা জিজ্ঞাসাবাদ করেছে, স্টেটমেন্ট রেকর্ড করেছে, সেই কাজটা করতে যদি 15 থেকে 20 মিনিট টাইম লাগে, তাহলে এই যে 8:30 থেকে 12টা পর্যন্ত বসিয়ে রাখা এটা হেনস্থা। সৃজনকে ঘন্টা 2 নানান কথা জিজ্ঞেস করেছে। তো আমরা তদন্তের স্বার্থে প্রশাসন যদি ডাকে আমরা যাই, তার ফলে এখানে আমাকে নোটিশ দিয়েছে। নোটিশ দেওয়ার পদ্ধতিটা নিয়েও আমিও আজকেও বলেছি, তাদের পুলিশের ঊর্ধ্বতন অফিসারদের কাছেও বলেছি যে রাত 11:30টার সময় আমার বাড়িতে গিয়ে একটা নোটিশ সার্ভ করছে এবং তার ভিত্তিতে আমাকে 3 দিনের মধ্যে দেখা করতে হবে। কি ব্যাপার? এখানে একটা মিছিল হয়েছে সিপিআইএম পার্টির নেতৃত্বে, সেই মিছিলটা শেষে কুশপুতুল দাহ হয়েছে এবং সেই কুশপুতুল যাতে দাহ করতে না পারে তার জন্য পুলিশ একটা অদ্ভুত ভূমিকা গ্রহণ করলো। এটাই পশ্চিমবাংলার সমস্ত জায়গাতেই দেখা যাচ্ছে। তার মানে বোঝা যায় যে একটা সাধারণ সিদ্ধান্ত বা একটা কেন্দ্রীয় সিদ্ধান্তের কারণের জন্য সর্বত্র পুলিশ কুশপুতুল নিয়ে এত সেন্সিটিভ হয়ে যাচ্ছে। এখন কি কারণ? নানান লোক নানান কথা বলে, কিন্তু যেটা শোনা যায় সেটা তো কুসংস্কার। কোনো জীবন্ত মানুষের এটা করে দিলে কি হবে? তাহলে জীবন্ত মানুষটার কোনো ক্ষতি হয়? এটা তো একটা প্রতীকী ব্যাপার। গোটা পৃথিবী জুড়ে কুশপুতুল দাহ এটা গণতান্ত্রিক আন্দোলনের একটা ফর্ম। 34 বছর সরকার বামপন্থীরা চালিয়েছে। জ্যোতি বোস মুখ্যমন্ত্রী দেখেছেন দীর্ঘ সময়, বুদ্ধদেব ভট্টাচার্য, এদের কুশপুতুল দাহ হয়েছে। গোটা রাজ্য জুড়ে বুদ্ধদেব ভট্টাচার্যের ছবি, রক্ত মাখা ছবি প্রচার করা হয়েছে। আমরা এই কথাও জিজ্ঞেস করেছি ওনাদেরকে যে আপনারা যে আমাদের ডেকে পাঠাচ্ছেন নানান কারণের জন্য, কি কারণ আমরা ভালো করে বুঝছিও না, কিন্তু বামফ্রন্ট আমলে এই ধরনের কাজের জন্য তৃণমূল বা তার আগে যারা বিরোধী রাজনৈতিক দল, তার কর্মী নেতা, তাদেরকে কি ডাকা হতো? তাদের কি ঘন্টার পর ঘন্টা থানায় বসিয়ে রাখা হতো? তা তো হতো না। এরপরে আসে হচ্ছে যে ছাত্রদের পোস্টারের বিষয়। এখন ছাত্ররা কি পোস্টার দেবে, আর এক অভিজ্ঞ বয়স্ক মানুষ তাদের কথা বলা, রাগ, ক্ষোভ, দুঃখ, অভিমান, তার বহিঃপ্রকাশ, তার ভাষা, তার মেজাজ,
একরকম হবে, আর আজকের দিনে যারা ইয়াঙ্গার জেনারেশান তাদেরটা একরকম হবে। আবার যদি সময়কাল ধরা যায়, আজকের ইয়াঙ্গার জেনারেশান যে ভাষা, যে দৃষ্টিভঙ্গি, আজ থেকে 30 বছর আগে 40 বছর আগের সঙ্গে কি আজকের তরুণ প্রজন্মকে মেলানো যাবে? তাও যাবে না। তার ফলে প্রজন্মের অন্তরে এসব পরিবর্তন ঘটে, আবার বয়সের সঙ্গে সঙ্গেও তার পরিবর্তন ঘটে। সিপিআইএম যদি একটা পোস্টার তৈরি করতো সেটা একরকমের হতো, আর এটা ছাত্ররা তাদের রাগ ক্ষোভের বহিঃপ্রকাশ সেটা আরেকভাবে হয়েছে। এর ন্যায় অন্যায় কে ঠিক করবে? তো বুদ্ধদেব ভট্টাচার্যের ছবি যখন চারিদিকে ওইভাবে সার্কুলেটেড হয়, তার জন্য কি কেউ কোনো রাজনৈতিক দল দুঃখ প্রকাশ করেছে? করেনি। আর এখানে যা তারা করেছে তার মধ্যে যদি কিছু থাকে সেটা আদালতে বিচারাধীন যদি হয় সে হবে, সেখানে দেখা যাবে। কিন্তু এটার জন্য কখনোই আজকে কে কালকে ওকে পরশু তাকে, আমরা বুঝতে পারছি যে এদের ওপরে চাপ তৈরি করা হচ্ছে। আর পুলিশ তার দলদাসত্বে নিজেদেরকে সঁপে দিয়েছে, যে কিছুতেই তার ঊর্ধ্বের মর্যাদা, তার যে নিরপেক্ষ একটা ভূমিকা যেটা মানুষ দেখতে চায় সেইটা দেখাতে পারছে না। এবং এটার কারণেই যে শাসক দল চাইছে তার বিরুদ্ধ স্বর প্রতিবাদ তাকে দমন করতে। এই দমন করবার জন্য বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদেরকে ডেকে পাঠানো হচ্ছে। এই ঘটনা আমরা আরজিকরের আন্দোলনের সময় দেখেছি। লক্ষ লক্ষ মানুষ যখন রাস্তায় নেমে গিয়েছে, সেই আন্দোলনের মধ্যে থাকা মহিলাদের, সেই আন্দোলনের মধ্যে থাকা অল্প বয়সী ছেলে মেয়েদেরকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে, নানান রকমের কুৎসা করা হয়েছে, আক্রমণ করা হয়েছে। এই সমস্ত ঘটনার মধ্যে দিয়ে আন্দোলন সেটা এগিয়েছে। আজকে যাদবপুরের ঘটনাও তাই, একই রকম। আর টিএমসি বিজেপি এই দুটো রাজনৈতিক দল, তারা দুজনে, আপনি দেখুন আরজিকরের ঘটনা তো তৃণমূল বিজেপির অবস্থান এক, আর যাদবপুরের ঘটনা তো তৃণমূল বিজেপির অবস্থান এক। কাজেই তৃণমূল যদি মানুষের কাছে হেয় প্রতিপন্ন হয়, তৃণমূলের বিরুদ্ধের কণ্ঠস্বর যদি বিজেপি ছাড়া বাম, কংগ্রেস ইত্যাদি ধর্মনিরপেক্ষ অংশ হয়, গণতান্ত্রিক অংশ হয়, প্রগতিশীল অংশ হয়, তাহলে বিজেপির কাজ হচ্ছে কোনো না কোনোভাবে সেটাতে ভাঙন তৈরি করা, তৃণমূলকে সেভ করা। ওখানেও তাই করেছে, আজকেও তাই করছে। কাজে এটা একটা আদ্যন্ত পলিটিক্যাল বিষয়, এবং পুলিশ এ রাজ্যে ব্যবহৃত হচ্ছে পলিটিক্যাল টুল হিসেবে। শাসক দল তাকে ব্যবহার করছে, এবং নির্লজ্জভাবে পুলিশের বড় কর্তারাও ব্যবহৃত হয়ে যাচ্ছেন। তারা দাঁড়াতে পারছেন না যে সঠিক কোনখানে দাঁড়াতে হয়। সব মিলিয়ে সামান্য একটা ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে অরাজক পরিস্থিতি তৈরি করেছে এখানে তৃণমূল, কংগ্রেস এবং বিজেপি মিলে, তাতে আগামী আর 1 বছর পর যে বিধানসভা নির্বাচন হয়েছে সেখানে ক্ষমতা ধরে রাখার জন্য তারা যে আর কি পরিস্থিতি তৈরি করবে সেটা বোঝার জন্য কোনো রকেট সায়েন্স লাগে না। আমরা এখন থেকে এই ছাত্র সংসদ নির্বাচনের এই যে দাবি, এখান থেকেই বুঝতে পারছি যে আগামী বছর যে বিধানসভা নির্বাচন সেখানে কোন পদ্ধতিতে এই নির্বাচন হবে। তাই এখন থেকে আমি বলছি, আমি আবেদন জানাচ্ছি সাধারণ মানুষকে, আপনারা তৈরি থাকুন, যেখানে অন্যায় দেখবেন প্রতিবাদ করুন, এবং মাথায় রাখুন এই যে সরকার চলছে এটা একটা অরাজক সরকার, এর বদল দরকার, এর পরিবর্তন দরকার। এবং তার আগে, সব থেকে আগে, এই যে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোকে একেবারে ঘুঘুর বাসা বানিয়ে ফেলেছে তৃণমূল আর বিজেপি মিলিয়ে, সেটাকে ভাঙা দরকার। ইমিডিয়েটলি ছাত্র সংসদ নির্বাচন হওয়া দরকার।